উপস্থিতির জন্য ধন্যবাদ এক্সপ্লেন করতে চলেছি মিনিং টাউন পর্ব 20। কাহিনীর শুরুতে এখানে প্রথমে দেখানো হতে থাকে মিনিং টাউন প্রজেক্ট নিয়ে। এখানে যে সমস্যাটা হয়েছে, অন্যান্য প্রজেক্টের সাথে ফান্ডস কমে গেছে, র্যান্ডম এখানে অনেক প্রজেক্ট একসাথে শুরু হয়ে যাওয়ার জন্য কর্মীদের শ্রমিকদের কোনোভাবেই বেতন দেওয়া যাচ্ছে না। এই সমস্ত বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে খুব বড়চড় করে লিখেছে। লোকাল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনকেই কাঁপিয়ে দিয়েছে এই বিষয়টা। বিভাগীয় দপ্তর এবং মিনিং টাউন দুজনের জন্যই খুবই লজ্জাজনক বিষয়টা। কথাগুলো এখানে মিটিংয়ে উপস্থিত থাকা হেড সকলকে জানাচ্ছে। এই সমস্ত বিষয় ঠিক করার জন্যই অপরিহার্য এই মিটিং হঠাৎ করে ডাকা হয়েছে। তাই এখানে প্রবলেমসগুলোর উপর চেকিং এবং অবস্থা পরিবর্তনের জন্য যা করা প্রয়োজন সেগুলো করতে হবে। তাদের বিরোধী অবস্থাকে, খারাপ ইমেজকে ভালো তৈরি করতেই হবে। থাকা দায়িত্ব এবং কর্তব্যগুলো ভালো করে পালন করে সমস্ত কাজগুলো রাইট ট্র্যাকে ফিরিয়ে আনতে হবে। চ্যাং সুজাং বলে একজন ব্যক্তিকে এখানে মিটিং এর হেড বলে, তাকে ভলেন্টিয়ার করা হচ্ছে মিনিং টাউনের জন্য। এখানে মিটিং কমিটির হেড বলতে থাকে যারা ভালোভাবে কাজ করেনি তাদের এখানে সাসপেন্ড করা হচ্ছে। ডেফু যেহেতু এখানে ডেপুটি মেয়র ছিল, মিনিং টাউন ভিলেজের দায়িত্ব দিয়ে টেম্পোরারিলি মেয়র করা হয়। এই পদটা গ্রহণ করছে কিনা জানতে চাইলে ডেপু বলে হ্যাঁ সে গ্রহণ করছে। মিটিং কমিটির হেড এখানে চ্যাং সুজাং পুরো ফুল অথরিটি দেয়, সে এখানে ভালো কর্মীদের রাখতে পারে এবং খারাপ ক্যাডারদের তাড়িয়ে দিতে পারে। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে ঝ্যাং সুচাং এর সাথে কথা বলছে ডেফু। ঝ্যাং সুচাং এখানে ডেফুকে জিজ্ঞেস করে তার মাথার অবস্থা কি, কেমন আছে, যারা তাকে হিট করেছিল সে বিষয়ে কি সে তদন্ত করেছে। ডেফু বলে আগের থেকে তার মাথা ঠিক আছে আর এই বিষয়ে তদন্ত করার মতো সে কিছু দেখছেন। কারণ কর্মীরা দীর্ঘ বছর ধরে কাজ করছে অথচ তাদের বেতন দেওয়া হয়নি। তাদের জায়গায় যদি সে থাকতো সেই হয়তো এই কাজটা করতো। তো এখানে বলতে থাকে আর যদি কিছুদিন বাদে এই মিটিংটা হতো তাহলে হয়তো এখানে ঝ্যাং সুচেং তাকে বেতন না। ঝ্যাং সুচেং বলতে থাকে তাহলে সে কোথায় যেত, নিশ্চয়ই চলে যেত মরুভূমিতে বসতি করতে। জানতে চাই এই বিষয়টা তাকে কে বলেছে। উত্তরে বলতে থাকে মিস্টার ঝ্যাং শুনছে ফুর যে শ্বশুর আছে সে একসময় তার লিডার ছিল। এখানে ঝ্যাং সুচেংকে বলেছিল যে আমাইকে যেন ওয়াইনচুয়ানে যেতে দেওয়া হয়। উত্তরে ঝ্যাং সুচেং বলেছিল যে ডেফু একজন খুবই ভালো ক্যাডার, মিনিং টাউনের কাজ নিয়ে প্রথম থেকে তার উপর দায়িত্ব ছিল। যদি এখানে ভালো পদে দেওয়া হয় তাহলে এখানে সে রাখতে পারবে। ফুর শ্বশুর তখন বলেছিল যে ঝ্যাং সুচেংকে ডেফু খুব মানে, যদি তার উপর দায়িত্ব দেয় বা তার সাথে কাজ করে ডেফু এখান থেকে যাবে না। ফু ওই কথাগুলো শুনে ভীষণভাবে খুশি হয়। ঝ্যাং সুচেং এখানে বলতে থাকে ডেফু এর সময়ের সাথে এখনের সময় জায়গাটা তুলনা করলে কেমন হয়। সকলে আস্তে ধীরে হলেও সময় নিয়ে জায়গাটা উন্নতি তো করেছে, কিন্তু এখানে এখতিয়ারের হস্তান্তর, অস্থিতিশীল নেতৃত্ব, স্থানীয় গোষ্ঠী, খারাপ কিছু লিডার এবং নীতি তৈরিতে বড় ধরনের ত্রুটি, সমস্ত জিনিসগুলো এই জায়গাটার ক্যাওয়াস তৈরি করে দিয়েছে। সুচেং এখানে ডেফুকে বলতে থাকে যে 1 বছরের মধ্যে যেমন কথা দেওয়া হয়েছে যে মিনিং টাউনের কাজগুলোকে রাইট ট্র্যাকে ফিরিয়ে আনা হবে, কাজগুলি তাদের মন দিয়ে ভালো করে করতে হবে। এখানে সুচাং এখানে ডেফুর থেকে সমাধান জানতে চাইলে ডেফু বলতে থাকে সেগুলো চেক করতে দেওয়া এবং যাবতীয় বিষয় কোনোভাবেই প্রাথমিক হচ্ছে না। প্রাথমিক হচ্ছে এখানে কর্মীদের বেতন ছাড়া এখানে বিভাগীয় দপ্তরে যে লিডিং গ্রুপসগুলো আছে সেগুলো কাজের জন্য প্রথমে দাঁড়ায় ভিত্তি হিসেবে। বিষয়টা নিম্ন স্তর থেকে বোঝা যায় না। যেহেতু মিনিং টাউনের মধ্যেই থাকে এই বিষয়টা ভালোভাবে জানে। তারপর ডেফু এখানে বলতে থাকে এখানে যে 3 লেভেল পাম্পিং স্টেশন হওয়ার কথা ছিল এবং এর দায়িত্ব এখানে ডেফুর উপরে ছিল, ঠিক হয়ে গেছিল 1,80,000। এখানে গভর্নমেন্টের থেকে নির্ধারণ করা হয়েছে। সমস্ত বিষয়টা ঠিকঠাক চলছিল, কিন্তু এখানে গভর্নমেন্টের দপ্তর তৈরি করার জন্য 300,000 ইউয়ান খরচ হয়ে যায় এবং পাম্পিং স্টেশন বন্ধ করে দেওয়া হয়। আর এই প্রজেক্টটা কমপ্লিট না হওয়ার জন্য বিভিন্ন গ্রামে এখনো পর্যন্ত 400 মু এর বেশি এলাকা জুড়ে জলসেচ করা যায় না। কত মানুষ এখনো দারিদ্রতার মধ্যেই আছে। এফুর পর যারা এই কাজের জন্য চার্জে ছিল লিডিং গ্রুপ বা লিডার বা ক্যাডারও কথা বলেনি। বিষয়টা খুব খারাপ। তো আরো বলতে থাকে হায়ার লেভেল রিকোয়ারমেন্ট অনুযায়ী যে প্রজেক্ট প্ল্যান করেছিল তা ছিল পরিবেশগত অভিবাসন এবং সমগ্র গ্রামের পুনর্বাসনের উপর ভিত্তি করে। এইসবের জন্য প্ল্যান নির্ধারণ হয়ে গেছিল, ফান্ডও বেড়ে গেছিল এবং যে জমিদের উপর করা হতো সেটাও তৈরি হয়ে গেছিল। কিন্তু যে এই খারাপ সেলিব্রেশন গুলো ক্রমাগত হতে থেকে এগুলোর জন্য এখানে 2,920,000 ইউয়ান নষ্ট হয়েছে। বিষয়টার এখানে কোনো মানেই দাঁড়াচ্ছে না। সুচেং বলতে থাকে ডেফুর মুখ থেকে কথাগুলো শুনে তার বেশি ভয় লাগছে। সে ভাবতে পারেনি বিষয়গুলো এতটা বেশি সিরিয়াস। প্রাথমিকভাবে কর্মীদের বেতন দেওয়া থেকে শুরু করতে হবে তাদের। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে ঝ্যাং সুচেং অফিসের মধ্যে সমস্ত ওয়ার্কার্সদের হেডরা এসেছে, বলতে থাকছে তারা বেতন অন্যান্য সমস্যা নিয়ে অনেকদিন ধরে বলছে সেগুলো কবে সমাধান হবে। ঝ্যাং সুচেং বলতে থাকে যে একসাথে সবাই বললে সে কিছুই বুঝতে পারবে, সবাইকে এখানে লাইন করতে হবে। অফিস এই এন্ট্রেন্সের থেকে যেহেতু দূরে, সে তার অফিসে যাবে এবং এক একজন করে গিয়ে তার কাছে যাবে। সে এবং বাকি কর্মীরা মিলে তার যাবতীয় সমস্যা রেকর্ড করে নেবে। শেষ মিটিংও আয়োজন করা হবে যাতে এগুলো সমাধান করা যায়। ওয়ার্কার্স গ্রুপের একজন লিডার এখানে বলেও ঝ্যাং সুচেং এর বিষয়ে যে বসতির জন্য ভালো কাজ করেছেন আর তাদের মানতেই হবে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেফু এবং ঝ্যাং সুচেং ঘরে বসে কথা বল কর্মীদের হেডদের তরফ থেকে যে সমস্যাগুলো তারা রেকর্ড করে। সুচেং বলে যে কোনোভাবে এগুলো ভুল না। এখানে তার প্রধান সমস্যা হচ্ছে ক্ষমতার হস্তান্তর। জিয়ানের গভর্নমেন্টের থেকে ক্ষমতা হস্তান্তর
হস্তান্তরের পর আর গভর্নমেন্ট দায়িত্ব নিতে থেকে যে সমস্ত সমস্যাগুলো থেকে গেছে, সমস্যাগুলো সমাধান না করে নিংশের গভর্নমেন্ট পরবর্তী লিডিং গ্রুপকে পাস করে গেছে। বলতে থাকে এটাই সব থেকে খারাপ বিষয়। এখানে সুচেং এখানে বলতে থাকে তাই এখানে হায়ার লেভেল অথরিটি তো নিয়েছে মিটিংয়ে যে ফর্মার সেক্রেটারি এবং মেয়র সাসপেন্ড করা হবে এবং তাদের পজিশন লো করে দেওয়া হবে। এত যে টাকা ছিল সেই টাকাগুলো গেল কোথায়? বলতে থাকে টাকা কোথাও উধাও হয়ে যায়নি, এগুলো প্রজেক্ট একসাথে শুরু হয়ে যাওয়ার জন্য এই সমস্যা হয়েছে। তো আরো বলতে থাকে যারা আরো সাকসেসের ছিল কোনোভাবেই কোনো ভুল জিনিসের জন্য আসতে চায়নি, যে কোনোভাবে হোক কাজটা করতে চেয়েছে, ভুল বিচার না করে নিজের সাকসেস এবং অ্যাচিভমেন্টের জন্য এখানে কেন্দ্রীয় এবং আঞ্চলিক গভর্নমেন্টের ওপর ঋণ তৈরি হয়ে গেছে। যদি প্রজেক্টসগুলো ভালোভাবে ওয়ার্ক না করে, কর্মী আছে ভালোভাবে কাজ করবে না, বেতন না পেলে জিডিপি কোনোভাবে উঠবে না, জিডিপি না উঠলে এখানে সরকারি দুই তরফেরই সমস্যা হবে। ইনটাউন ভিলেজে এখানে এক্সাম্পল সেট করার কথা ছিল মূলত দারিদ্র দূরীকরণের উপর, সেই ফোকাসটাই এখান থেকে সরে গেছে একেবারে। সুচেং এখানে ডেফুকে দায়িত্ব দিয়ে বল দুজন কর্মী হেডরা এখানে এসেছে তাদের টাকা পয়সার জন্য, তাদের বেতনভোগী শ্রমিকদের জন্য সমস্ত বিষয় যেন ডেফু ভালো করে কাউন্ট করে নেয়। আগামীকাল এখানে ঝ্যান সুচেং যাবে অন্যান্য সেক্টরে এবং মিউনিসিপ্যালিটিতে, সেখানে গিয়ে তারা লিডার্সদের থেকে টাকা চাইবে, পেড স্যালারি বিষয়টা তাদের সলভ করতেই হবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে পাও মেশিন আর কিছু কর্মীদের নিয়ে কাজের জন্য, কিন্তু সেখানে লোকেরা বলতে থাকছে এটা তাদের জমি, এই সমস্ত জিনিসগুলো কোনো গভর্নমেন্টকে বা কোনো অথরিটিকে দেবেন না, অন্য বেসরকারি। বলতে থাকে এখানে সে প্রজেক্ট পেয়েছে তাদের করতে হবে, এইসবের জন্য সে দায়ী না। কোম্পানি এখানে ওয়াইনারির জন্য প্ল্যান্ট তৈরি করতে চাইছে, ওর ফলে এখানে চাষ করা হবে এবং তারপর ফ্যাক্টরিতে তৈরি হবে মদ্যপ্য। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে মেমেওয়ার সাথে কে বলে একজন ব্যক্তি চলে এসেছে, এখানে এসে বৈধ পত্র নিয়ে সমস্ত লোকেদের বোঝাতে থাকে যে এটা বৈধ পত্র, সমস্ত লোকেদের থেকে গভর্নমেন্টের থেকে জমি কিনেছে, এই বেসিসে কন্ট্রাক্ট তৈরি করা হয়েছে। এই বিষয়ে যে বৈধ পত্রের আর্টিকেলগুলো সাফ সে পড়ে সমস্ত লোককে বোঝাতে থাকে। এদিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে মেমেও ডেবাওয়ার গাওয়ার কাছে এসে বল লোকাল গভর্নমেন্ট ওয়ার্কার যারা প্রজেক্ট করছে তাদের এখন টাকা দিচ্ছে, খেয়ে এসেছে অফিসের মধ্যে লোকেরা জমায়েত হয়েছে, বিষয়টা গিয়ে ডেবাওয়ার গাওয়াকে চেক করতে বলে, তাদেরও তো এখানে ভাগ আছে। আবার এখানে দেখানো হতে থাকে যে এসেছে সরকারি বিভাগে ডেফু দপ্তর, এখানে সমস্ত কন্ট্রাক্টরদের কন্ট্রাক্টের কাজ তাদের আন্ডারে কর্মীদের জন্য স্যালারি দেওয়া হচ্ছে, এগুলো এক প্রকার বাকি থেকে গিয়েছিল। ওখানে লাইনে দাঁড়িয়ে তার নিজের কোম্পানি টাকা চাই, এখানে লোকেরা বলতে থাকে যে তার কোম্পানির নাম এই ব্যাচের মধ্যে নেই, পরের ব্যাচের মধ্যে থাকতে পারে। বলতে থাকে এটা কি করে হতে পারে, এরকম রুলস রেগুলেশন কে বানিয়েছে? সেখানে অন্য একজন কর্মী ডেবাওকে চিনে বলতে থাকে যে তার দ্বারা ডেফু এটাও সিদ্ধান্ত নিয়েছে, সমস্ত থাকলে সে তার সাথে গিয়ে কথা বলতে পারে। এদিকে দৃশ্য আবার দেখানো হতে থাকে যে ডেফু সমস্ত কন্ট্রাক্টরদের এখানে টাকা দিচ্ছে তাদের জন্য এবং তাদের কর্মীদের বেতনের জন্য। বলতে থাকে সবাইকে টাকা দেওয়ার পর যে প্রথমে সে ক্ষমা চাইছে, তারা প্রজেক্ট ফান্ডস এবং ওয়ার্কার্সদের বেতন আলাদাভাবে পে করত, তারা ভেবেছিল একসাথে করলে হয়তো টাকা আত্মসাৎ হয়ে যেতে পারে। সমস্ত ওয়ার্কার্সরা বলে তারা বুঝতে পেরেছে তার কথা, এখানে কোনোভাবে ক্ষমা চাইতে হবে না। এদিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে যে ডেবাওয়ার গাওয়া এসেছে ডেফুর অফিস, ওখানে তাদের খারাপ মুখ দেখেই বুঝতে পারে মেজাজ এখানে কোনোভাবেই ঠিক নেই। ওখানে ডেবাওয়ার গাওয়াকে বলতে থাকে ওকে এখানে বিষয়টা বুঝতে হবে আর এখানে অনুযায়ী প্রত্যেকটা কোম্পানিকে তাদের টাকা দেওয়া হবে। যেহেতু এখানে ডেফুর ছোট ভাই বিষয়টা সকলে জানে, যদি প্রথম ব্যাচে প্রথম টাকা দেওয়া হতো জিনিসটা সকলের চোখে কটাক্ষের মতো হতো। ওখানে রাগের মাথায় ডেফুকে বলতে থাকবে যে সড়কের রেনোভেশনের জন্য একটা খারাপ প্রজেক্ট দিয়েছে, তার দাদাকেও প্রজেক্টটা নিচ্ছিল না। ডেফু এখানে ডেবাওকে বলেছিল এটা সবার ইমেজ তৈরি করবে, এক্সাম্পল সেট করবে, খারাপ প্রজেক্টটা নিয়েছে অথচ এখনো পর্যন্ত প্রথম ব্যাচে কেন টাকা পায়নি, দায়িত্বটা তো তাহলে সে অন্য কাউকে দিতে পারতো, অন্য কন্ট্রাক্টরদের। ওখানে বিরক্ত হয়ে আবার ডেফুকে বলতে থাকে যে তো 2 বছর ধরে সে কোনো বিষয় তাকে কোনো বিরক্ত করেন, তাকে ব্যস্ত করেছে, তার কোনো সমস্যা নেই। বছর ধরে তার কর্মীরা যে টাকা পাচ্ছে জন্য তার ঘর ধরেছে, তার রাস্তা ব্লক করেছে, কর্মীরা এখন তাকে ভরসা করে না, কিন্তু এইসব বিষয় নিয়ে কখন তার বড় দাদাকে ব্যস্ত করতে চাই। সে জানতো তার দাদারও একই অবস্থা, লোকাল গভর্নমেন্টের হাতে বিভাগীয় দপ্তরে টাকা নেই সেরকম, এখন যখন টাকা দেওয়া হচ্ছে সে কি করে তার ভাইকে পেছনের ব্যাচে করে দিতে পারে। তো ওখানে বলতে থাকে ডেবাওকে যে সরকার তাকে ঋণবদ্ধ করতে পারে না, তাদের ব্যাচ ওয়াইজ দেওয়া হচ্ছে, বিষয়টা দেবাওকে বুঝতে। বলতে থাকে রেগে যে গত 2 বছর ধরে এই বিষয়টাই সে শুনছে। 2 বছর ধরে ওয়াইনচুয়ানে একটা বাড়ি কিনতে চাইছিল মেমেও আর তার বিয়ের জন্য, বাড়ি না কিনতে পারলে সে এখন বেকে আর মেমেওকে বিয়ের প্রস্তাবও দিতে পারবে না। ওখানে বলতে থাকে সবে সে টেম্পোরারি মেয়রের পদে এসেছে, বিবেচনা করে এই সিদ্ধান্তটা সে নিতে বাধ্য হয়। তার ছোট ভাই জানে এখানে একটু বোঝে। ও বলতে থাকে তার ছোট ভাই প্রথম থেকেই তাকে বুঝে যাচ্ছে ফিউচার, তার ক্যারিয়ার, তার সবকিছুর জন্য সে যে দিকটা ছেড়ে যাচ্ছে। তার বড় ভাই কি তার ছোট ভাইকে এখানে দেখছে, প্রজেক্ট নিয়েছে, খারাপভাবে টাকা ইনভেস্ট করেছে, রিটার্নের সময় যখন টাকা পাওয়ার কথা প্রথম ব্যাচে তার প্রথমে ভাইকে না দাদা এখানে
স্ট্রেঞ্জারদের আগে ভাগে দিচ্ছে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেবাও রেগে গিয়ে তার গাড়িতে উঠে না নিয়েই সে গাড়ি করে চলে যায়। বাবা এখানে দাঁড়িয়ে বলতে থাকে যে ভাইয়ের সাথে বড় ভাইয়ের ঝামেলা হয়েছে, ডেবাও এখানে তার উপর রাগ করছে কেন। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেফু এবং মিস্টার ঝ্যাং সুচে ইন্টার্ন ভিলেজে এসেছে। এখানে আজকে তাদের সম্মেলন আছে। এখানে কিছু পরিচিত মুখ যারা এখন বড় বড় দায়িত্বে আছে লোকাল জায়গার দেখভালের জন্য। সুয়ানমেন এখানে বলতে থাকে ডেফুকে যে এখানে প্রত্যেকেই পরিচিত মুখ, সম্মেলন শুরু হওয়ার আগে তার তবু উচিত পরিচয় করিয়ে দেওয়া। ওখানে বলতে থাকে সুয়ানমেন এখন জিনটান ভিলেজের ডিরেক্টর, ক্লিক ব্রাঞ্চের এখন সেক্রেটারি ওয়াং শেন, পাবলিক সিকিউরিটির দায়িত্বে আছে লি উডুন, অ্যাফেয়ারের জন্য এখানে সুই হুয়া দায়িত্বে আছে, অ্যাকাউন্টেন্টের দায়িত্বে আছে ইয়াং বেই কুইং, ভিলেজের সেক্রেটারি এখানে লি ইয়াংসাং। দেখা সে তখনও সেখানে উপস্থিত হয়নি। ঝ্যাং সুচেং এই বিষয়ে জানতে চাইলে ডেফুর থেকে ভিলেজ ডিরেক্টর বলতে থাকে যে ও যেহেতু একটা কনস্ট্রাকশন কোম্পানি খুলে, লি ইয়াংসাং এই বিষয়ে একটু ঈর্ষান্বিত হয়ে গেছিল। ও একটা ছোট কোম্পানি খুলেছে কিন্তু এখানে সে বড় প্রজেক্ট নেন। পূর্ববর্তী লোকেদের জন্য ঘরবাড়ি ছোটখাটো জিনিস নির্মাণ করে। আজকাল ভীষণ ব্যস্ত, সেও তাকে অনেকদিন দেখেনি। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে লি ইয়াংসাং এখানে চলে এসেছে। লি ইয়াংসাং এসে এখানে বলতে থাকে তার দেরি হয়ে গেছে, তাকে ক্ষমা করে দিতে। যেই বাড়ি সে নির্মাণে এক ল্যান্ডলর্ড বলছিল নির্মাণটা যেন মজবুত হয় এবং সেটাকে আরো ঘন করতে, নির্মাণ তার এখানে পাতলা মনে হয়েছে। ইয়াংসাং বলতে থাকে সে এখানে স্বল্প কিছু টাকার জন্য কাজ করে, এখানে তার বিরোধেও যেতে পারতো। বিষয়টা সামলে নিয়ে সে এখানে এসেছে, এখানে তার সমালোচনা করতে পারে। সুচেং এখানে বলতে থাকে সে কখনোই তার সমালোচনা করবে না, একজন ক্যাডার হিসেবে তাকে আত্মসমালোচনা করতে হবে সবার সামনে দাঁড়িয়ে। ইয়াংসাং এখানে বলতে থাকে যে গ্রামে এখানে প্রচুর পরিশ্রম করতে হয়, সেক্রেটারি হিসেবেও দায়িত্ব আছে এবং তাকে কন্ট্রাক্টসের বিজনেসও দেখতে হয়। তাও ঠিক সে অনেকদিন ধরে সে রিজাইন করতে চেয়েছে, বলা উচিত এখন প্রস্তাব রাখছে। হ্যাং সুচেং তার কথা শুনে বলতে থাকে কি শুধুমাত্র এখানে সেক্রেটারি পদ থেকে রিজাইন করতে চাই, পার্টি থেকেও সে রিজাইন করতে চাইছে। লি ইয়াংসাং এখানে বলতে থাকে কোনোভাবেই না, পার্টি থেকে সে কখনোই করবে না। যখন প্রথমে সেক্রেটারি করা হয়েছিল সে সিনসিয়ার ছিল, তখন শপথ নিয়েছিল এখানে ভলেন্টিয়ার সার্ভিস করতেও রাজি আছে। পার্টি থেকে ছেড়ে দিলে সে কিছুই পাবে না অর্গানাইজেশনের থেকে। সুচেং এখানে বলতে থাকে সকল কি গ্রামেও যে যখন সে সম্মেলন করেছে থেকে সে লি ইয়াংসাং এর মতো এই কথাটাই শুনে চলে। এখানে লোকাল গভর্নমেন্ট অধীনে বা পার্টির মেম্বার ক্যাডার হিসেবে যারা কাজ করতে, পলিটিক্যাল অ্যাওয়ারনেস এখানে ভীষণভাবে কম আছে, কিন্তু এই বিষয়টা তাদের পার্সোনাল রেসপন্সিবিলিটি, সম্পূর্ণ দোষটা তাদের উপর পড়ছে না, কারণ হায়ার অথরিটি তাদের উপর লিডার ছিল, তারা তাদের সেইভাবে তৈরি করেনি, প্রেশারটা তাদের উপর রাখেনি। এখন থেকে এই জিনিসপত্রগুলো কোনোভাবেই হবে না। এর যারা দায়িত্ব ছিল তারা কি কাজ করে এই বিষয়ে এখানে কারোর মাথা ব্যথা না করলেও চলবে। তাদের এখানে সকলে যারা আজকের জন্য দায়িত্ব তাদের প্রত্যেককে আবার শপথগুলো রিসাইট করতে হবে। এর মতো স্ল্যাক আর স্লথ গতিতে চললে চলবে না। থেকে তার ডিউটি এবং রেসপন্সিবিলিটি ভালো করে বুঝতে হবে, সেগুলো নির্বাহ করতে হবে। নেগেটিভিটি কোনো নেগেটিভ রিমার্কের কোনো জায়গা নেই, পজিটিভ হতে হবে। এখানে প্রত্যেককে 3 মাস সময় দিচ্ছে সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য এবং নতুন ভালো কিছু করার জন্য। এখান থেকে জানো তো সে ধনাত্মক রিপোর্টই পায়। ল রুলস রেগুলেশন ভঙ্গ কর, খারাপ কোনো কটূক্তি মন্তব্য কর, ব্যবহারেও যদি কিছু করা হয় খারাপ দিক থেকে, তাহলে এখানে তাদের মার্ক করা হবে। এগুলো তাদের ভবিষ্যতে কাজে এফেক্ট করবে, তাদের পরিস্থিতির বেসিস শাস্তিও দেওয়া হবে। সুচেং আবার বলতে থাকে আগের যে সমস্যাগুলো ছিল এগুলো নিয়ে এখন বর্তমানে বা ভবিষ্যতে শোনা হবে না। এখানে যারা কর্মী আছে, যারা কাজ সেক্রেটারি বা ক্যাডার হিসেবে, তারা হয়তো ভাতা পায়নি। ডেফুকে দায়িত্ব দেয় যে ভাতা পায়নি, কমতি বিষয়ে কাজ শেষ হয়ে গেলে সে যেন রিপোর্ট নেয় এবং তাকে জানিয়ে দেয়, তাদের এখনই পে করে দেওয়া হবে। তারপর সে এখানে সম্মেলন শেষ করে চলে যায়। দিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে লি ইয়াংসাং এসে ডেফুর সাথে কথা বলছে। এখানে বলছে যে রেজিগনেশনের কথা সম্মেলনের সময় পুষ্কে তার বেরিয়ে গেছে, তার কি মনে হয় যে সুচেং তাকে পরের বার পানিশ করবে। ও বলতে থাকে সবকিছু তাদের কাজের উপর নির্ভর করছে, 3 মাসে সময় দিয়ে 1 মাস বাদে পজিটিভ রিপোর্ট প্রত্যেকের থেকে চাই। ইয়াংসাং বলতে থাকে ঝ্যাং সুচেং এবং ডেফু যদি তার সাথে থাকে, তার দিকে তাকায়, তাহলে সে নিশ্চয়ই ভালোভাবে কাজ করবে, কর্মীদের ভালোভাবে আবার একত্র করবে, ভালোভাবে মন দিয়ে সব থেকে বেশি উদ্যম এবং ভালো প্ল্যান তৈরি করবে। ও বলতে থাকে একদম সেই কাজটাই তাকে করতে হবে, নতুন প্ল্যান রেটিফিকেশন করে যদি কিছু শুধরানো হয় তাহলে ডেফু সেই বিষয়টা দেখে নেবে, ওখানে কোনোভাবে ফাঁকি দিতে পারবে না, এটাই সত্যি। এদিকে দৃশ্য আবার দেখানো হতে থাকে যে সুই হুয়ার সাথে ডেফু কথা বলতে থাকে সে দেখেছে সুই হুয়াকে সুপার মার্কেট খুলতে, টাউন তার অবস্থা আগে থেকে অনেক বেটার হয়েছে। সুই হুয়া বলে একদম ইনভেস্টমেন্ট খুবই হাই, কিন্তু সে হাই রিটার্নও পাচ্ছে। একটা মানুষকে এখানে তার কাজ করা উচিত, কন্টেন্ট ঠিক রাখতে হবে এবং তাদের গ্রেটফুল হতে হবে, তাদের ভালো আশা করে। রিটার্ন হয়তো সবসময় কম বেশি হতে পারে, পরিশ্রম কখনোই ব্যর্থ হয় না, যদি না পায় তার জেনারেশন ঠিকই পাবে। বলে একদম সুই হুয়া উচিত কথা বলেছে। হুয়া বলতে থাকে তার মেয়ে জিয়াওয়া জুনিয়র মিডল স্কুলে যাচ্ছে, ইউংফু তার যে স্বামী তার প্রস্থেটিক্স লিমসের বিষয়ে সে চিন্তা করছে, সেভাবেই তার সময় এবং জীবন চলছে এই কাজের মধ্যে দিয়ে। হুয়া এখানে ডেফুকে এই কথাটাও বলে দেয় যে গাওয়ার থেকে সে শুনতে পেয়েছে ডেবাওয়ার বিষয়টা সামান্য খারাপ
লেগেছে, কিন্তু ডেবাও এখন বাড়িতে আছে। ডেফুর উচিত গাওয়া ডেবাওর কাছে গিয়ে এই বিষয়ে কথা বলে জিনিসপত্রগুলো ক্লিয়ার করা। বলে এই বিষয়ে সে নিশ্চয়ই বিবেচনা করে দেখবে। এই দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে গাওয়া এবং ডেবাও দুজনেই মদ্যপ হয়ে গেছে পুরো উপর রাগ থাকার জন্য, এবং তারা ডিনার করছে। এখানে ডেবাওকে বলতে থাকছে যে এখানে কোনোভাবে একা রেগে নেই, ডেফুর ওপর গাওয়াও এখানে রেগে আজ থেকে চলে আসার সময় সে একটা লুকো দিয়ে এসেছে ওর দিকে, কিন্তু ডেফু হয়তো বিষয়টা নোটিস করেন। গাওয়াকে বলে কন্টিনিউ মদ্যপ পান না করে সামান্য খাবারও খেতে। বুঝতে পারছে সে রেগে আছে, তার সাথে তো গাওয়াও রেগে। আরও মতে এখানে ডেফু যে কাজটা করেছে সেটা ভুল করেছে। বিষয়টা যদি গাওয়ার ডেবা আর ডেফুর মা বাবা জানতে পারে, তারাও এই বিষয় নিয়ে সমালোচনাই করতো ডেফুকে। ডেবাও এখানে জিজ্ঞেস করতে থাকে গাওয়াকে এখানে যদি ডেফুর সাথে ডেবাও সম্পর্ক শেষ করে দেয় তাহলে সে কার তরফে থাকবে। গাওয়া বলে একদম সে ডেবার তরফেই থাকবে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেফু সেখানে উপস্থিত হয়ে গাওয়া বলতে থাকে যে একেবারে নিস্তব্ধ হয়ে কেন এসেছে ডেফু। গাওয়াকে এখানে বলতে থাকে সে তাদের জন্য বিফ ওলাফ এনে তাতে খাবার সহযোগে মদ্যপ সহযোগে সেটা গ্রহণ করতে পারে। তাকে বলে যে প্রিপেয়ার করে আনতে। এই দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেফু বলতে থাকছে যে সে এখানে তার ছোট ভাইয়ের সাথে কথা বলতে এসেছে, তার কাছে ক্ষমা চাইছে। বলতে চায় কোনো হার্টলেস পার্সনের সাথে সে কথা বলতে চায়। ডেফু বলে যে নেক্সট ব্যাচে সে যদি তাকে আগে টাকা না দেয়, পরের বার থেকে ডেবাও তার ছোট ভাই তার বড় ভাই হয়ে যাবে। বলতে থাকে সে এখানে তার বড় দাদাকে কি করে বিশ্বাস করবে। উত্তরে ডেফু বলতে থাকে এটা তার উপর নির্ভর করছে। এখানে ওয়াইনের বোতল দিয়ে বলতে থাকে ডেফুকে এটা পান করতে। বলে যে সে খুব ভালো মতো ডেফু কোনোভাবেই পান করতে পারে না, তার শরীরে অসুবিধা হয় যায়, খুব তাড়াতাড়ি এখানে নেশাগ্রস্ত হয়ে যায়। বলতে থাকে এটা তার ছোট ভাই তার বড় দাদাকে পানিশ করছে। বলে ঠিক আছে, এরপর যদি তার ছোট ভাই তার উপর রাগ কমে যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে সেই কাজটা করতে রাজি হলো। সে ঢকঢক করে পান করতে শুরু করে ওয়াইন। বুঝতে পারে যে ডেফু বেশি সহ্য করতে পারবে না, তাই সে তাকে এখানে থামিয়ে দেয়। সেখানে গাওয়া চলে আসে আর ডেফু বলতে থাকে গাওয়াকে তাকে বাড়ি চলে যেতে। গাওয়ার সাথে সে কিছু সময় একা কাটাতে চায়। ওখানে হেসে হেসে বলতে থাকে ডেবাও ওয়াইন কি ধরনের ওয়াইন, ভালো ওয়াইন মনে হচ্ছে। গ্রহণ করার পর তার খুব একটা বেশি কষ্ট হচ্ছে। বলে তার মানে এখানে তার দাদাকে শাস্তি দেওয়াটা তার বৃথা হলো। বলতে থাকে পরের থেকে তাহলে সে এটা গ্রহণ করবে। বলতে থাকে সে যদি কোনো করাপশন না করে দামি ওয়াইনটা কখনো কিনতে পারবে। বলতে থাকে তার ভাই এটাও একটা পয়েন্টের কথা বলেছে। ডেফু এখানে ডেবাওকে বলতে থাকে যখন জিনজিয়ান চলে গেছিল তার ভাই গাওয়াকে খোঁজার জন্য, বাবা মা এখানে ডেবাওকে নিয়ে ভীষণ চিন্তা করতে। তার বাবা হানসুই কাঁদতে বসেছিল ছেলের কথা মনে করে। তখন ডেফু একটা ওয়াইনের বোতল এনেছিল তার বাবাকে দেওয়ার জন্য। বলে অর্থাৎ হানসুই আর ডেফু সারা রাত কান্নাকাটি করেছে, তার ছোট ভাইয়ের কথা বলেছে। ডেফু বলতে থাকে তার বাবা হানসুই তখন দুঃখ করে বলেছিল প্রথমের দিকে ভীষণভাবে দরিদ্র ছিল, তার 3 ছেলে মেয়ের মধ্যে তখন এটা দেখতে চেয়েছিল যে তার প্রসপেক্ট ভালো আছে। মানে ডেফুর প্রসপেক্ট এবং মেরিট দুটোই ভালো ছিল। এখানে তাকে এগোতে দেওয়া হয়েছিল, পড়াশোনা করার একজনই এফোর্ড করতে পারতো তাদের পরিবার। এখানে তারা ডেফুকে এগিয়ে দিয়েছিল, ভালো একজনের ওপর দায়িত্ব দিলে সে এগিয়ে গিয়ে পরিবারকে এবং বাকি সকলকে দেখতে পারবে এবং উদ্যোগী হতে পারবে। সবার মধ্যে ভাগ করে দিলে এটা পরিবারের উপর চাপ পড়ে যেত। কিছু বিষয়টা তারা ভাগ্যের উপরও লটারির মতো ছেড়ে দিয়েছিল। ও এখানে প্রাইমারি স্কুল শেষ করার পর তার বাবার সাথে সরকারি কাজ করেছে এবং অন্যান্য বিভিন্ন কাজ করেছে। তার বড় ভাই এখানে পরিবার সামলেছে এবং জায়গার উন্নতির চেষ্টাও করেছে, সাথে নিজের ভবিষ্যৎ দেখেছে, পরিবারের উন্নতিও সে দেখেছে। দেখে আবার দেখায় ডেফু এখানে ডেবাওকে বলতে থাকে কথাবার্তাগুলো এই বিবেচনা সিদ্ধান্তগুলো শুনে সে তার বাবা হানসুইয়ের উপর ভীষণ রাগ করেছে। এটাও বলেছিল যে তার ছোট ভাইও কোনো দিক থেকে কম না, এখানে তার বয়সের তুলনায় যথেষ্ট বুদ্ধিমান যথেষ্ট পরিশ্রমী একজন ছেলে। ডেফু বলতে থাকে তার বাবা এখানে বলেছিল হানসুই তার ছোট ছেলের জন্য ভীষণভাবে চিন্তা করে, কিন্তু ডেফুর প্রসপেক্ট ভালো ছিল। থেকেও বড় কথা খারাপ সিচুয়েশনও সে মাথা ঠান্ডা রাখতে পারে। কেউ দুটো কটু কথা বললেও সেই জিনিসটা সমাধান করার চেষ্টা করে। ডেবাও এখানে সামান্য শর্ট টেম্পার ছেলে। ডেফু এখানে আবার বলতে থাকে ডেবাওকে তবুও তার বাবা হানসুই হাউ হাউ করে কেঁদেছি বলেছিল কোনো না কোনোভাবে এটা তো ঠিক দ্রুত কারণেই হোক আর মেরিটের কারণেই হোক ছেলে মেয়ের মধ্যে সেখানে পক্ষপাত করতে বাধ্য হচ্ছে। বড় দাদা হিসেবে তার উপর যেমন বাইরের সমস্ত দায়িত্ব আছে, ঘরের দায়িত্ব আছে, যেন বড় দাদা হিসেবে তার ছোট ভাইকে সবসময় পথ নির্দেশ করে। এটা বলে যে সে যেন কোনোদিন পরিশ্রম তার না থামার। বাবার এখানে হাউ হাউ করে কাঁদার কারণ ডেফু বলতে থাকে তার ছোট ছেলে ডেবাওর বিষয়ে সে ভীষণভাবে চিন্তা করত। নিজেও জানতো যে তারা একেবারে দরিদ্র এবং তারা খুব বেশি শিক্ষিত না। ডেফু এখানে বলে তার বাবা এখানে আরো বলেছিল ডেফু ইন্ডিয়ান থেকে তার ছোট ভাই ফিরে আসার পর তাকে সারা জীবন যেন তার বড় ভাই ঠিকভাবে দেখে, ভালোভাবে ট্রিট করে। তার পরিবার তাকে যা যা ঋণবদ্ধ করে শ্রম করে হলে অন্যান্য দিক থেকে যেন সেগুলো সে ফিরিয়ে দিতে পারে তার ছোট ভাইকে। না হলে এখানে তার বাবা মাকে অর্থাৎ হানসুইকে এবং তার বউকে ডেফু তার বড় সন্তান হিসেবে ছোট করবে। এখানে দুই ভাই ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে যায় এবং কান্নাকাটি করতে থাকে। এখানে বলতে থাকে যে এখনো সে বুঝতে পারছে হয়তো তার ভাইয়ের উপর একটু বেশি চাপ দিয়ে দিয়েছে ভালো করার জন্য। এটা ঠিক কখনোই কোনোভাবে নিজের সাকসেসের জন্য বা অ্যাচিভমেন্টের জন্য না তার ভাইকে কোনোদিন ব্যবহার করে, না তার উপর কোনো রকমের ফেভার করার চেষ্টা করেছে। এখানে তাকে খারাপ প্রজেক্ট নিতে বাধ্য করেছে কারণ সে তার ভাই ভেবেছিল এখানে ডেবাও নিশ্চয়ই তার বুদ্ধি দিয়ে বিষয়টা সামলে উঠবে। টাকা আসার পরও সে তার ভাইকে পরের ব্যাচে করে দেয়। জানতো নিজেদের বৈবাহিক জীবনের জন্য ডেবাও ওয়ানচুয়ানে একটা বাড়ি কিনতে চাইছে, তো সেই বাড়ির টাকা ইনভেস্ট করে দেয় সে কাজের মধ্যে এবং তার ওয়ার্কার্সদেরও টাকা দিতে পারে না এই প্রজেক্ট ফান্ডসের
প্রজেক্টের লসের জন্য। এখানে ডেবাওকে বলতে থাকে যে দিন শেষে সে সরি ফিল করে তার ছোট ভাইয়ের জন্য, এখানে ক্ষমা চাইছে যে তাকে ক্ষমা করে দিতে। এন্ড অফ দ্য ডে তার কাছে আর কিছুই করার নেই বা কিছু বলার নেই তার ছোট ভাইকে। এখানে দেখানো হতে থাকে ডেফু প্রমত্ত অবস্থায় বেহুশ হয়ে যায়। ও তাকে দেখে বলতে থাকে যে এত ভালো ওয়াইন গ্রহণ করার পর বলেছিল তার কোনো সমস্যা হচ্ছে না, অথচ সে এখন নেশাগ্রস্ত হয়ে গেছে। সবার আগেও তার ছোট ভাইকে সে বললো সে ঠিক আছে, একদম এখানে কোনো চিন্তা করতে হবে না। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে যে ডেফু ঘুম থেকে উঠে পড়েছে। উঠে পড়ে সে দেখতে পায় যে ডেবাও তার জন্য নোট রেখে গেছে এবং নোটটা দেখে ডেফু সেখানে একটু হাসে। এদিকে দৃশ্যে আবার এখানে দেখানো হতে থাকে যে ডেফু গ্র্যান্ড ভিলেজের শুদ্ধিকরণের জন্য তৈরি করে ফিরছে, সেটা ঝ্যাং সুচেনকে দেখাতে এসেছে। সুচেন বলে প্ল্যান ঠিক আছে, কিন্তু কবে থেকে সে কাজ শুরু বলতে থাকে এখন তাদের বিভাগীয় দপ্তরের কাছে টাকা 2 মাস থেকে তারা কাজ শুরু করে দেবে। এদিকে আবার দেখায় ডেফু এখানে ঝ্যাং সুচেনকে বলতে থাকে এখানে সামান্য আরো কিছু একটা কথা বলতে চায়। যে প্রজেক্টটা হতে চলেছে টেন্ডারটা সে চাইছে তার ছোট ভাই ডেবাওকে দিতে। সুচেন এখানে বলতে থাকে ডেফুকে নিজের হাতে পাওয়ার পেয়ে যাওয়ার পর নিজের প্রাইভেট জিনিসপত্র বেশি দেখছে। বলতে থাকে এটা কোনোভাবেই না, তো তার ভাইয়ের এখানে কোম্পানি একদম সাধারণ রেপুটেড কোম্পানি এবং যথেষ্ট কোয়ালিফাইড। খারাপ সময়ে যেই প্রজেক্টটা খুব খারাপ ছিল সে অ্যাডভান্স ভাবে পে করে সেই প্রজেক্টটা নিয়েছিল, দায়িত্ব নিয়ে তার ভাইকেও পরের ব্যাচে রেখেছে তার টাকা ক্লিয়ার করার জন্য। সে কোনোভাবে পক্ষপাত দুষ্ট হয়নি। এই টেন্ডারটা সে ফাইট করে নিতে পারবে কি পারবে না সেই বিষয়ে সে জানেন। এই জিনিসটা মেয়রের হাতে এখানে সে ঝ্যাং সুচেংকে বলছে ছোট ভাইয়ের বাড়ি কেনার কথাটাও সেখানে মনে করিয়ে দেয় ঝ্যাং সুচেংকে। এদিকে দৃশ্যে আবার দেখানো হতে থাকে ডেবাও চলে এসছে, সে এখন ভীষণ খুশি। এই প্রজেক্টের টেন্ডারটা ডেবাও পেয়ে গেছে। এখানে ওয়াইনচুয়ানে 120 মিটার এর মধ্যে একটা বাড়ি কিনেছে পেমেন্ট করে নিয়ে। ফুয়ের খবরটা জেনে যাওয়া তার জন্য অপেক্ষা করছে। ফু এখানে তাকে শুভেচ্ছা জানায় এই বিষয়। ওখানে বলতে থাকে ডেফুকে এখানে কথা দিয়েছিল শিক্ষক বেইকে সে 200 স্কোয়ার ফিট একটা বড় বাড়িতে রাখবে। মেয়ে ওখানে বাচ্চাদের আর বলতে থাকে সে একটু বেশি চিন্তিত, তাদের কাজ করে ভালোভাবে স্টেবল হতে হবে সব দিক থেকে, তাদের নিজেদের না নিজেদের এলাকার এবং দেশেরও। ভবিষ্যতে জেনারেশনকে ভালো জিনিস শিখিয়ে দিতে হবে যাতে তারাও এগিয়ে যেতে পারে। ব্যক্তিগত উন্নতি হতে থাকলে জেনারেশন নষ্ট হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে। ও বলতে থাকে এটা মানতেই হবে তার ছোট ভাই ডেবাও খুব লাকি একজন ভাবি ভবিষ্যৎ সঙ্গীও সে খুব ভালো পেয়েছে। পেমেন্ট দিয়ে নিশ্চয়ই সে বাড়ি কিনেছে। বলে একদম এই বিষয়ে সে আর দেরি করেনি। ও বলতে থাকে ভবিষ্যতে যেহেতু সে এত ভালো একটা বউ পেতে চলে যেন কোনোদিন কোনোভাবে তাকে ভবিষ্যতে ছোট না করে, খারাপ কোনো কথা শুনিয়েই মনে যেন সে তাকে দুঃখ না দেয়। গার্লসদের মধ্যে কম বেশি ঠিকই হতে পারে, তারপর যে কম আছে তাকে গাইড করছে, তাকে এক্সাম্পল সেট করতে হবে। সে তাকে এক্সাম্পল দেখিয়ে দিয়ে বোঝাতে পারে যে তার ভুলটা কোথায় আছে, কোন জায়গাটা ঠিক করতে হবে। বা বলে রেফুকে হ্যাঁ সে তার কথাগুলো বুঝতে পেরেছে। ওখানে বলতে থাকে অনেক পার্সোনাল কথা হয়ে গেল এবং প্রফেশনাল বলতে চায় সেটা জিনিস যেন ডেবাও খুব ভালোভাবে মাথায় রাখে। তার যে টেন্ডার পেয়েছে তার হাফখানা যেন সে নিজেকে, তার টিমকে, ওয়ার্কার্সদের যে বসতির লোকেরা আছে তাকে তরফ থেকে প্রজেক্ট পেয়েছে তাদেরকে যেন সে কোনোভাবেই ছোট না করে। ডেলিভারি বা অন্য যে কোনো বিষয় কোনো ডিলে বরদাস্ত করা হবে না। জিনিসপত্রের মেটেরিয়ালসের কোয়ালিটি একেবারে উন্নত রাখতে হবে। কোনো জায়গা থেকে কোনো কাট কর্নার্স করা যাবে না। পার্সাল যাতে কোনোভাবেই তাদের কাজ না থামায় এবং বারবার ডেবাওর সাথে কাজ করতে চায় সেই দিকে নজর রাখতে হবে। যে কোনো ছোটোখাটো প্রবলেম যেগুলো তৈরি হয়ে আসবে এখানে ডেবাওকে এবং তার টিমকেই সলভ করতে হবে। একটা জিনিসের বিষয়ে রিপোর্ট ডেফু নিতে থাকবে। বলে সে তার সব কথা শুনেছে এবং সবকিছু মনে রাখবে। ভালো রিপোর্ট তৈরি করেও তাকে দেওয়ার চেষ্টা করবে। এদিকে দৃশ্যে এখানে আবার দেখানো হতে থাকে ডেফি লেভেল পাম্পিং স্টেশনের জন্য একজন কন্ট্রাক্টরকে দায়িত্ব দিচ্ছে। কন্ট্রাক্টর বলতে থাকে যে কাজের সময় নিয়ে সে একদম চিন্তা করতে হবে না, যেখান থেকে টাকা পাচ্ছে সেখান থেকে কোনো ডিফল্ট এখানে কথা দিচ্ছে তার তরফ থেকে বা তার টিমের তরফ থেকে কোনো ডিফল্ট হবে, এটাও চেষ্টা করবে যে নির্ধারিত সময়ের আগে তারা তাদের কাজ শেষ করতে পারে। বলতে থাকে সে তার কথা থেকে এখন আশ্বস্ত ফিরে গিয়ে সে সরকারি তরফ থেকে কন্ট্রাক্ট তৈরি করার চেষ্টা করবে। এখানে সেই কন্ট্রাক্টর ডেফুকে তার হাতে প্ল্যান নিয়ে বোঝানোর চেষ্টা করতে থাকে। এখন এখানে আবার দেখানো হতে থাকে যে মিস্টার ঝ্যাং সুচেং কিছু ব্যক্তিদের এনে ফুর সাথে কথা বলানোর জন্য। কন্ট্রাক্টর ব্যক্তিটি ঝ্যাং সুচেংকে বলতে থাকে ফুর সাথে সে এই বিষয়ে কথা বলছিল এবং পাম্পিং স্টেশনের প্রজেক্টটা পুনরারম্ভ করার জন্য। এটা শুরু হয়ে গেলে টাইম টু টাইম ঝ্যাং সুচেংকে সে রিপোর্ট দিতে থাকবে। ঝ্যাং সুচেং বলে তাকে তাড়াতাড়ি কাজ শুরু করে দিতে। সুচেং এখানে ডেফুকে নিয়ে গিয়ে সেই ব্যক্তিদের সামনে বলতে থাকে ইন্ট্রোডাকশন করিয়ে দিচ্ছে ডেফুর সাথে তার ব্যক্তিরা এসছে, তারা হচ্ছে ডিসিপ্লিন ইন্সপেকশন কমিশনের ব্যক্তিরা। এখানে ব্যক্তিগতভাবে ডেফুর সাথে কিছু কথা বলতে, কিছু জিনিসপত্রের বিষয়ের উপর জানাজানি করতে চায়। এই দৃশ্যটা এভাবে এখানে শেষ হয়ে যায়। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।